গুলিবিদ্ধ জেলেরা জানিয়েছেন মাছ ধরে ফেরার পথে সমুদ্রসীমায় মিয়ানমারের অংশ থেকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দেয় এবং তাদের দিকে যেতে বলে। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপুরীর দ্বীপের দিকে চলে আসতে থাকেন এবং এ সময় পরপর গুলিবর্ষণ করা হয় জাহাজ থেকে। এতে দুজন গুলিবিদ্ধ হন এবং টেকনাফ 2 বিজিবির অধিনায়ক বলেছেন এই ব্যাপারে মিয়ানমারের বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠানো হবে। আগেরবারের মতো আমরা দেখছি গত কয়েকদিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজেপি এবং সেনা সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে 285 জনে। ওপার থেকে তারা খেয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছে, আবার এরাই আমাদের নাগরিকদের উপরে গুলি করছে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মেজর ইমদাদুল ইসলাম, আজ যারা গুলি করে জেলেদের আহত করেছে, পরে দেখা যেতে পারে কাল এরাই জেলেদের সহায়তায় হয়তো বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিজেপির পরিস্থিতিটা আমরা এরকমই, এখনও 285 জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রিত অবস্থায় আছেন। আজকের এই ঘটনা আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে এটা এক ধরনের প্রভোকেশন, বা ওখানে লোকাল যারা আছে, ওখানে এই বিজেপির কিছু লোক আছে, এরা কিন্তু একজনের খবর একজন কখনো খুব বেশি রাখেন। তো আমার মনে হচ্ছে একদিকে তারা পালিয়ে আমাদের এখানে আশ্রয় নিচ্ছে, আরেকদিকে ধরেন আমাদের জেলেদের উপরে এই যে গুলি করা, অমানবিক আচরণ, এগুলি কিন্তু তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে। এটা একটা তাদের ডেটারেন্ট এফেক্টটা তাদের। এই জন্য আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী 2টা দেশেই ওরা লিটল ওয়েপন সবসময় আমাদের এই কৃষকের উপরে বা গরু যারা এদিক ওদিক করে, বা স্মল ট্রেডার্স আছে, বা এই যে ফিশারম্যান যারা মাছ ধরে, এদের উপরে সরাসরি তারা গুলি বর্ষণ করে বসে। এটা কিন্তু আমাদের প্রতিক্রিয়ায় আমরা কখনো তাদের কোনো লোকের উপরে গুলি বর্ষণ এ পর্যন্ত করিনি। তো যার জন্য হয়তো এদের উপরে ডেটারেন্ট এফেক্টটা কম আমার এখন মনে হচ্ছে। একদম এক্সট্রিম এন্ডে যদি এটার কোনো ব্যাখ্যা যদি আপনি চান, কোনো বিশ্লেষণ যদি চান, না হলে যেখানে এই কিছুদিন আগেই আমরা বিজেপিকে সসম্মানে আশ্রয় দিয়ে আবার তাদের দেশে ফেরত পাঠিয়েছি, এবারও আগামীকাল আবার 264 জন যাবে। তো এদের মধ্যে হয়তো এই কমিউনিকেশন গ্যাপটা আছে, হাউ উই আর ট্রিটিং দ্যাম এন্ড হাউ দে আর রিপেইং। এই জিনিসটা কিন্তু আমাদের এখন কূটনৈতিক চ্যানেলে, বিশেষ করে সীমান্তে যে পতাকা বৈঠক, তার মাধ্যমে কিন্তু এটা বিজেপিকে এবং মিয়ানমার কর্তৃপক্ষকে এটা জানানো উচিত, হাউ উই আর ট্রিটিং দ্যাম, এভাবে আমরা তাদের করছি। আর এটা কিন্তু একদম অমানবিক। এই যে গুলি বর্ষণ করা, হয়তো তাদের ওয়ার্নিং দিতে পারে যে মাছ ধরবান আমাদের অঞ্চলে, যদি ভুলক্রমে আমরা এটা জানি না যে মিয়ানমারের সীমান্তে তারা প্রবেশ করেছে কিনা, অথবা প্রবেশ না করে থাকলেও দুই দিক থেকেই ইস এ প্রভোকেশন এবং অমানবিক। এটা তাদেরকে করা একটা বার্তা দেওয়ার এখন সময় আসে। আর দ্বিতীয়ত এমনও হতে পারে যে তারা হয়তো এটা হয়তো লোকাল কিছু যারা আছে তারা একদম আনরুলি এবং অশিক্ষিত রুক্ষ যারা জানোয়ারের মতো এরা ব্যবহার, এরকম হয়তো এই পোস্টে আছে 2-1 জন যারা এসব গুলি করে। যে এটা কাম্য নয়। প্রফেসর ইমতিয়াজ, আপনি আসলে কিভাবে এই ঘটনার ব্যাখ্যা করবেন? আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে এই অঞ্চলে অনিরাপদ হয়েছে। মিয়ানমার সীমান্তে অনিরাপদ হওয়ার ফলশ্রুতিতে আমাদের এখানেও তার প্রভাব অনেক ক্ষেত্রে পড়ে। আমরা মর্টার শেল দেখেছি, আমাদের নাগরিকরা নিহতও হয়েছেন, বাড়ির মধ্যে এসে পড়েছে, সেগুলো তো আছেই। আজকে যেভাবে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো এবং তারা যখন গেলেন না তাদের জলসীমায়, তখন সেখান থেকে গুলি করা হলো। কিভাবে এটার আসলে ব্যাখ্যা দেখেন আপনি? ধন্যবাদ। দুটো জিনিস আমার মনে হয় খেয়াল রাখা দরকার। একটা, আমার মনে হয় ইমদাদ সাহেব ভালোই বলেছেন যে সেন্ট্রালের সাথে লোকালের কমিউনিকেশনের গ্যাপ তো আছেই, এটা বোঝা যাচ্ছে। কারণ তারা রীতিমতো একটা গৃহ যুদ্ধের মধ্যে আছে এবং সেখানে কমিউনিকেশন তাদের খুবই ঘাটতি আছে। এখানে দ্বিতীয় যে জিনিসটা মনে হয় আমাদের দিক থেকে করণীয় বড় একটা জিনিস হলো যে আমরা কিন্তু এখনো বড় আকারে আমাদের মিডিয়া বার্মিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা প্রচার করি না, যা কিছু আমরা করছি। এই যে প্রথমে যারা আসলেন 330 জন আমরা যে ফিরিয়ে দিলাম, এটাকে যে হাইলাইট করা এবং ওদের ভাষায় হাইলাইট করা, সেটা করিনি। সেটা আমরা বাংলায় করেছি বা ইংরেজিতে করেছি ইত্যাদি, কিন্তু
ওদের ভাষায় করে ইউটিউবে ছেড়ে দেওয়া, আহ, সেটা কিন্তু খুবই প্রয়োজন। আহ, মানে যদি স্ক্রল করেও যদি করা যায় যে তাদের ল্যাঙ্গুয়েজে, সেই ধরনের কাঠামো কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি, এবং এটা নিয়মিত থাকা দরকার। তাহলে হয় এই যেই টেকনোলজি আছে সবার হাতের মুঠোয়, যে তার মাধ্যমে পাবে, না হলে রেডিওর মাধ্যমে পাবে, কোনো না কোনোভাবে আমার মনে হয় সেখানেও একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে যেহেতু বিভিন্ন ধরনের এথনিক আর্মড অর্গানাইজেশন ওখানে লড়াই করছে, স্বাভাবিকভাবে তাদের মধ্যেও বড় আকারে প্যানিকি অবস্থা থাকতেই পারে। কিন্তু আমাদের প্রচারের একটা বড় আমি মনে করি যদি আমরা করতে পারি প্রচারটা, এবং ওদের ভাষায় বড় করে, এবং সেখানে লোকাল ভাষাও দেখা দরকার, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যেই কমিউনিকেশনের গ্যাপ যেটা এমদাদ সাহেব বললেন, সেখানে হয়তো আমরা কিছুটা হয়তো ব্রেক থ্রু করতে পারবো। জি, মেজর ইমদাদুল ইসলাম, এই অঞ্চল যে অনিরাপদ হয়ে উঠছে, এবং আমরা তো মাঝে মাঝেই দেখছি যে বিজেপির পক্ষ থেকে গুলিবর্ষণ করা হচ্ছে, কখনো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বা বাধা তৈরি করা হচ্ছে মাছ ধরতে যারা যাচ্ছেন এখানে আমাদের জলসীমায়। সুতরাং আমরা আমাদের জলসীমায় কি আসলে আমাদের নাগরিকদের জন্য যে কর্তৃত্ব, যেটা রক্ষা করার নিশ্চয়তা, সেখানে কি কোনো ঘাটতি আমরা তৈরি করছি? না, ধন্যবাদ। এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে সার্বক্ষণিকভাবে আমরা না পেয়ে আমাদের যে যারা মাছ ধরে, জেলেরা, তাদেরকে আমরা সেখানে হয়তো একটা থাকে, আপনার টহল থাকে, এখানে যে সার্বক্ষণিক তাদের পাশে গিয়ে কেউ পাহারা দেয়, এটা সম্ভব না এবং করা হয় না। আর 2 নম্বর হচ্ছে একটা জিনিস এখানে ঘটে, এটা আমাদের স্বীকার করতে হবে, অনেক সময় তাদের ওই পারে কিন্তু নাপের যেটুকু মিয়ানমারের অংশ যেখানে, সেখানে কিন্তু মাছ ধরার লোকজন একটু কম। তো হয় কি, আমাদের যারা মাছ ধরে জেলেরা অনেক সময় তারা লোভের বশবর্তী হয় আমি বলবো, অথবা ভুল করে, তারা তো জিপিএস সিস্টেম নেই পানির মধ্যে, ওখানে তারা ভুল করে চলে যায়। 2টা কারণে তারা যায়, গেলে ওই যে আমি যেটা বললাম সেটা একদম মার্সিলেসলি তারা এই কাণ্ডটা করে থাকে। তো এখানে আমি একটা জিনিস বলবো যে ইট উইল বি এ টার্নিং পয়েন্ট। এই যে প্রফেসর ইমতিয়াজ যে কথাটা বললেন, এটা কি আমাদের অনেক আগে এই জিনিসটা চিন্তা করা উচিত ছিল, যে আমরা যে ভালো কাজগুলি করছি, এই যে মিয়ানমারের এতগুলো সৈন্যকে আমরা যে পাঠাচ্ছি, মিয়ানমারের সাধারণ জনগণ, মিয়ানমার সীমান্ত রক্ষী যারা আছে, মিয়ানমারের সেনাবাহিনী, তাদের ভাষা যদি না হয় ওরা কিছুই বুঝবে না, কিছুই জানবে না। এটা একেবারে আমি বলবো যে ওনার জন্য আমি আই স্যালিউট ইউ স্যার, আপনি এই কথাটা বলেছেন, এবং আমাদের যারা কৌশল প্রণেতা আছেন তাদের অবিলম্বে এইটাতে একবারে নজর দেওয়া উচিত যে কি হচ্ছে। আর একটা জিনিস, এই তাদের ভাষায় আমরা যদি আমাদের অবস্থানটা তুলে ধরি, তাহলে আমাদের এই যে কমিউনিকেশন গ্যাপ, তারাই বুঝতে পারবে যে তারা কি কি ভুলগুলি করছে, বা আমরা তাদের প্রতি কি সমবেদনা দেখাচ্ছি, আমাদের কি মন মানসিকতা তাদের প্রতি আছে, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। এই কথাটা কিন্তু আমরা ইফেক্টিভলি সো ফার সো লং উই হ্যাভ মিজারেবলি ফেইল। আমার এখনো মনে আছে, আমি মিয়ানমারে যখন ছিলাম, আমাদের এখানে যারা সীমান্ত বাণিজ্য করতে যেত, তারা ওই একটা বই ছিল মিয়ানমারের নির্দেশিকা, ওটা বার্মিজ ভাষায় ছিল। আমি তখন দেখতাম প্রায় সময়ে আমাদের ব্যবসায়ীরা এদিক ওদিক করে না বুঝে ওই আইনগুলো অনেকগুলো ভঙ্গ করত। তখন আমি তাদেরকে বললাম যে আমাদের বাংলা ভাষায় এটা যদি আমরা করি, তখন মিয়ানমার কর্তৃপক্ষ সেটাকে বাংলা ভাষায় তারা করে দিয়েছিল। এবং আমার এখনো মনে আছে, আমার এই অবস্থা ওখানে থাকাকালীন এই যে বাঙালিরা খুব বেশি আর যে এটা ভঙ্গ করেছে আমার মনে পড়ে না। 2টা ভাষাই ছিল পাশাপাশি, মিয়ানমার এবং একদিকে বাংলা ভাষা। তাদের এই মিয়ানমার সরকারই করেছে, তাদের যে নির্দেশিকা যেটা আছে, সীমান্ত নির্দেশিকা বা বর্ডার গাইডলাইন যেগুলো দিয়ে আছে, কি কি করবে, কতটুকু যেতে পারবে, কি কি জিনিস নিতে পারবে, কি ট্যাক্স তাদের দিতে হবে, ইমিগ্রেশনের সাথে কি ব্যবহার হবে, পুলিশের সাথে কি আচরণ হবে, স্থানীয় লোকজনের সাথে কি আচরণ হবে, এগুলি সবগুলো নির্দেশিকায় স্পষ্ট ছিল বাংলা এবং মিয়ানমারের। ফলত দুদেশের লোকের কোনো ধরনের ভুল বোঝাবুঝির খুব কম হতো। তো এখন প্রফেসর ইমতিয়াজকে আমি আবারও আমার ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমরা কালকে 264 জন, সারা মিয়ানমার কিন্তু জানা উচিত যে আমরা হাউ উই আর বিহেভিং, হাউ উই আর ট্রিটিং দ্যাম, হাউ উই আর এই রেসিপ্রোকেশনটা আমরা আশা করি না, তাদের মনের মধ্যে একটা সাইকিক ওয়ার্ড ডেভেলপ করবে
যে বাংলাদেশ বাঙালিরা আমাদেরকে যেভাবে রিসিভ করছে, আমাদের যেভাবে ফেরত করে, এটা তো আমরা কমপ্লিকেট করছি না। এটা কিন্তু ঠিক, এই জিনিসটা ইমিডিয়েটলি আমাদের করা উচিত। এবং এই যে মানুষগুলো যাদের উপর গুলি করছে, এই কথাটাও তাদের ভাষায় বোঝাতে হবে। এটা গরিব মানুষ, তার জীবন জীবিকার তাগিদে সে ওখানে মাছ ধরতে গেছে, সে ডাকাতি করতে যায় না, সে কোনো ওখানে কারো পক্ষ নিয়ে যুদ্ধ করতে যায় না। এই জিনিসগুলো কিন্তু মিয়ানমার ভাষায় ইফেক্টিভলি যদি আমরা কমিউনিকেট করি, তাহলে কিন্তু এই যে বেটা সীমান্তে আছে সেও কিন্তু রেডিও শুনে রেডিওতে সে যখন জানবে যে এই লোকটাকে গুলি করেছে সেটা নিতান্ত একটা দরিদ্র মানুষ, মাছ ধরতে গেছে, তাকে সে একটা গুলি করে দিয়েছে, তার পরিবারের কি হচ্ছে, আমাদের উপরে কি ইম্প্যাক্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ইফেক্টিভলি কমিউনিকেট করা আমার মনে হয় একেবারে ইমিডিয়েটলি করা। এটা প্রফেসর ইমতিয়াজ যে সাজেশনটা এখন দিলেন, এটা কিন্তু আমাদের এখন যারা কৌশল, ইমিডিয়েটলি এই জিনিসটা করতে হবে আমাদেরকে। জি, প্রফেসর ইমতিয়াজ আহমেদ, মানে এটা কি শুধু ভাষার ব্যারিয়ারের কারণেই কি এরকমটা হচ্ছে, নাকি আমরা আসলে কড়া প্রতিবাদ প্রত্যুত্তর এগুলো দিচ্ছি না বলে বারবার সহ্য করে যাচ্ছি, মানবিকতা দেখাচ্ছি, আমাদের যেহেতু কারোর সঙ্গেই আমাদের কোনো শত্রুতা করার আমাদের নীতিতেই নেই, পররাষ্ট্র নীতিতেই নেই, সেটার সুযোগ আসলে নিচ্ছে কিনা তারা? না, আসলে যে কোনো দুটো দেশের মধ্যে সব ধরনের কাঠামোই ব্যবহার করা দরকার। যেই কাঠামোর কথা বললেন, যে কোয়ার্সিভ কোনো ডিপ্লোমেসি, সেটাও ব্যবহার করা দরকার। সেটাকে আমি মনে করি না যে সেটাকে আলাদা রাখা দরকার, কিন্তু কতগুলো জিনিস আমাদের খুব সহজেই আমরা করতে পারি, যেটা করলে জনগণের মধ্যে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে জনগণের মধ্যে ঢুকতে পারবো। কারণ এমনি তো আমি তো যেতে পারছি না ওখানে, মানে আমার সেই অবস্থা নেই বা তাদেরও আনতে পারছি না। এরকম একটা অবস্থা আমি কি করব? একটা বড় হলো আমার টেকনোলজি ব্যবহার করা। এবং আমি এখন পর্যন্ত কোনো ইউটিউবে দেখিনি, আমি হয়তো ভুল হতে পারি, এই যে 330 জন যে থাকলেন আমাদের বাংলাদেশে, তাদের কিভাবে আমরা রেখেছি, কি করলাম, কিভাবে ফেরত, এর উপরে কোনো ডকুমেন্টারি মানে 8-10 মিনিটের কোনো আমি দেখিনি। আমি জানি এমদাদ ভাই হয়তো আরো ভালো জানবেন, আমার দেখা হয়নি। তাতে বোঝা গেল যে এই যে পুরো একটা জিনিসটাকে কিন্তু আমরা ব্যবহার করলাম না। তবে এটা তো ভালো জিনিসের জন্য দেখানো, এবং শুধু যে মিয়ানমার জানবে না, বাংলাদেশের মধ্যে যে একটা পেশাদারিত্ব এসেছে, একটা মানে এসওপি তৈরি হয়েছে, যেটা মানে কি আসলে এরকম আসলে কি করা দরকার, সেটাও কিন্তু আমরা পুরো পৃথিবীকে জানাতে পারলাম না। অনেক সময় আমরা ভালো জিনিসগুলোও কিন্তু জানাতে পারি না, আর এখন যদি আমরা না করি তার কখন করব? তো সেই জায়গায় আমার মনে হয় জনগণের মানে ভিতরে কিভাবে ঢোকা যায়, এটা আরো ব্রেন স্টর্মিং করলে আরো আমার মনে হয় আরো অনেক কিছু বার হয়ে যাবে। ঠিক একইভাবে আমাকে বিভিন্ন যে এথনিক আর্মড গ্রুপ আছে তাদের সাথে কিভাবে ইন্টারাকশন হতে পারে সেটারও ব্রেন স্টর্মিং দরকার। আবার তাতমোদের সাথেও ব্রেন স্টর্মিং দরকার, যে দেখো এই ধরনের আমরা তোমাদের এই দিলাম, ফেরত দিলাম ইত্যাদি, তারপরে তো তোমরা, আমার কথা যে সব মাধ্যম যদি আমি ব্যবহার করি, কোন মাধ্যম কোন সময় কাজে লাগবে আমরা জানি না, কিন্তু আমি যদি ব্যবহারই না করি, আমি যদি একটার মধ্যেই যদি পড়ে থাকি, আর যদি মনে করি যে না আমি একটা পাল্টা হামলা, আমিও ওদের দুজনকে মেরে ফেললেই সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে ওইখানে একটা লিমিটেশনস আছে, এবং এটা হয়তো চাচ্ছে, এটাও হতে পারে যে তারা হয়তো প্রভোগ করতে চাচ্ছে যে আমরাও যেন ওরকম একটা কাজ করি, এবং তাতে তাদেরও লাভ। কতগুলো, আমি বহু আগেই বলেছি, কতগুলো রাষ্ট্র আছে তারা কিন্তু এই যত কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্টে কিন্তু তাদের লাভ হয়। আমাদের রাষ্ট্র সেভাবে গঠিত না, আমরা কোনোভাবেই কনফ্লিক্ট দিয়ে আমাদের ওই ধরনের কমপ্লেক্সই নেই যে কনফ্লিক্ট দিয়ে আমরা লাভবান হব। তো সেখানে আমার মনে হয় করণীয় অনেক কিছু আছে। কিন্তু এই যেটা আপনি বললেন, এটা যদি আরেকটু বড় করে জানি, যে এই যে মিয়ানমারকে নিয়ে যে ধরনের মানে বিশ্ব রাজনীতি এখন, বা এই আঞ্চলিক রাজনীতি, বিশ্ব না বলে আঞ্চলিক রাজনীতি, সেখানে অনেকগুলো স্ট্র্যাটেজিক দেশের ইন্টারেস্ট আছে, এবং সেটা নিয়েও আসলে এই অঞ্চলটা একটু অন্যরকম উষ্ণতা পেয়েছে। মানে সেই জায়গায় আসলে কি দেখেন এখন আসলে পরিস্থিতিটা কি? এখন তো যেহেতু মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে, ইউরোপে একটা যুদ্ধ চলমান আছে, এই অঞ্চলের আসলে এখন কি অবস্থা মিয়ানমারের? মানে আমাকে ধরেই নিতে হবে যে খারাপের দিকে যেতে পারে, এবং যদি যেতে পারে তাহলে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি থাকবে। কারণ কতগুলো জিনিস হচ্ছে যেটা আগে ছিল না। একটা হলো আমরা দেখতে পাচ্ছি এনইউজি পিডিএফ এর সাথে তাতমদের যে একটা কনফ্লিক্ট, এটা আগে কখনো হয়নি। আগেও কিন্তু
রীতিমতো অং সান সুচির দল ঝামেলায় পড়েছিল, তারা তাদের সরিয়ে দেওয়া হয়। আমি 20 বছর আগের কথা বলছি, কিন্তু তখন অং সান সুচির দল কিন্তু পিডিএফ তৈরি করেনি, এবার কিন্তু পিডিএফ তৈরি করলো। এটা একটা নতুন কাঠামো। ঠিক একইভাবে একটা কাঠামো আমরা দেখতে পাচ্ছি যে এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো এই সুবিধা নিয়ে তারা তাদের যেই ক্ষমতা সেটা আরো বাড়াচ্ছে, আগেও ছিল কিন্তু আরো বাড়াচ্ছে। এটাও কিন্তু এত বড় আকারে আমরা দেখিনি। তৃতীয় যেটা, যে বেশ কিছু দেশ বড় ধরনের ভাবে ইন্টারেস্ট নিচ্ছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র বড় আকারে ইন্টারেস্ট নিচ্ছে এবং অলরেডি একটা বার্মা অ্যাক্ট করেছে। আমি এটা আগেও বলেছি, আমি লিখেছিলাম, এই বার্মা অ্যাক্ট তারা চিন্তা ভাবনা করে করেছে কিনা জানি না, কিন্তু বার্মা অ্যাক্ট অনেককে উৎসাহ দিবে। কারণ ওই অ্যাক্টের মধ্যেই আছে প্রয়োজন হলে প্রেসিডেন্ট যদি, আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে করে, তাহলে কিন্তু লজিস্টিক সাপোর্ট দিতে পারে। এই ধরনের কথা যখন থাকে, তখন যেহেতু এখানে একাধিক ইনসার্জেন্ট ফোর্সেস আছে, তারা ভালো করেই জানে যে এখানে অস্ত্রের আনাগোনা বাড়তে পারে, এবং অস্ত্রের আনাগোনা বাড়া মানে অস্থিরতা বাড়া। তো এই কতগুলো জিনিস কিন্তু আগে ছিল না। যেহেতু ছিল না, আমাদেরও ওই পেশাদারিত্ব ওইভাবে আরো বড় আকারে বাড়ানো দরকার। বহুমাত্রিক যতগুলো বললাম, তার চেয়ে আরো আমি মনে করি বসলে আরো অনেক কিছু বার হবে। এবং বড় আকারে আমি যদি সারাক্ষণ যদি একটা অ্যাটেনশন দিয়ে কাজ করি, আমার মনে হয় এই আজকের যে ঘটনাগুলো এখন একটা মানে ছোটখাটো বড় হচ্ছে এগুলো, সেগুলো নিয়ে হয়তো সমাধানের দিকে আমরা যেতে পারবো। জি, মেজর এমদাদুল ইসলাম, আপনার মিয়ানমারে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আসলে কি দেখেন? অনেকগুলো গোষ্ঠী সরকারের নিয়ন্ত্রণের বাইরে, অনেকগুলো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে বলে গণমাধ্যমে জানা যাচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারের অভ্যন্তর সব মিলিয়ে আসলে কি দেখেন? ধন্যবাদ। আসলে মিয়ানমারের জন্মলগ্নে এই ইনসার্জেন্ট গ্রুপগুলো আছে এবং ছিল, এরা সবসময় একটা বিবাদমান অবস্থায় আছে। মিয়ানমার সেনাবাহিনী সেটাকে ট্যাকল করে আসছে। তবে এবারের একটু পরিস্থিতি একটু ভিন্ন প্রেক্ষাপটে আছে। সেটা হচ্ছে এখানে এই যে প্রফেসর ইমতিয়াজও ওনার আলোচনায় বলছিলেন, বড় শক্তিগুলোর আগ্রহ প্রদর্শন। তো বড় শক্তিগুলোর আগ্রহ প্রদর্শন করতে গিয়ে মিয়ানমারের উপরে এটার ছায়াটা কিন্তু একেবারে করাল ছায়ার গ্রাস করে পড়েছে। এটা খুব খারাপ ভাবেই সেটা পড়ছে। কারণ হয়েছে কি, এখানে একটু পেছনের দিকে যেতে হবে। সেটা হচ্ছে ইন্দো চায়না বা আপনার মালাক্কাতে চায়নার জন্য বিশাল একটা অবস্টাকেল, বিভিন্ন হার্ডল ক্রিয়েট করেছে। এটা কোয়াড করে বা ইউনাইটেড স্টেটস তাদের জিওপলিটিক্স বা ইভেন কি আমরা অতি সম্প্রতি আমরা দেখেছি ট্রেড ওয়ারও দেখেছি, সেগুলোর ফলাফল হচ্ছে আপনার মালাক্কাতে বাধা বিপত্তি সৃষ্টি করা সাউথ চায়নাতে, তারা সেখান থেকে সরে এসছে এবং সেটা পেয়েছে এখন চক্রতে উপাধে মিয়ানমার বার্মা, যে মিয়ানমারের উপর দিয়ে তারা চলে আসছে, সেটা এসে তারা চক্রীয়র মাধ্যমে বে অফ বেঙ্গল হয়ে তারা ইন্ডিয়ান ওশানে অবারিত তাদের পথ সৃষ্টি করে নিয়েছে। সেটা এখন জিওপলিটিক্সে একটা সবচেয়ে বড় বিষয় হয়ে দিয়েছে মিয়ানমারকে ঘিরে। বড় শক্তি, বৃহৎ শক্তি চায়না এবং ইয়ের মধ্যে, যুক্তরাষ্ট্রের মধ্যে। সেখানে যুক্তরাষ্ট্রের সাথে জড়িত হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী আরেকটা বড় দেশ, সেটা হচ্ছে ভারত। তো এই যুক্ত হওয়াতেই এই বড় বড় ইনসার্জেন্ট গ্রুপগুলো কিন্তু এখন অস্ত্রের অবারিত একটা সরবরাহ তাদের নিশ্চিত হচ্ছে, যেটার আমরা ফল দেখি এখন আমাদের পার্শ্ববর্তী দেশে যে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যে যুদ্ধ হচ্ছে, সেখানে আরাকান আর্মি এসব অস্ত্র ব্যবহার করছে। তাদের অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন আছে এখন, তাদের সার্ফেস টু ইভেন কি মিসাইল ব্যবহার করার মতো তাদের সক্ষমতা এখন সৃষ্টি হয়েছে যতটুকু আমরা জানি, যদিও এয়ারএসএফ তাদের কাছে নাই। তো এই যে নতুন নতুন ডাইমেনশন এখন যুদ্ধের মধ্যে সৃষ্টি হচ্ছে, যেমন প্লাটোয়া থেকে বেস করে আরাকান আর্মি এদিকে নিচের দিকে চলে আসছে। এই যে আজকেও হয়তো আমরা আলোচনায় সেটা আসে নাই, অনেকগুলো রোহিঙ্গা পরিবার এখন আমাদের সীমান্তে দিকে এগিয়ে আসছে, তারা প্রবেশ করার জন্য আশ্রয়ের সন্ধানে। সেটা হয়তো আরেকটা ডাইমেনশন আমাদের জন্য এখন হচ্ছে। আরেকটা জিনিস আছে সেখানে, সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে ভেরি স্মার্টলি মিয়ানমার আর্মি রোহিঙ্গাদেরকে রিক্রুট করা শুরু করেছে। এবং এখানে আমি একটা জিনিস প্রেডিক্ট করি, এবং সেটা হচ্ছে আমাদের জন্য খুব ভয়ের হবে জিনিসটা, বা আমার কৌশল অবলম্বন করতে এটা বিবেচ্য বিষয় হিসেবে আমাদের কৌশল প্রণেতাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে রোহিঙ্গারা যত বিভিন্ন সোর্স থেকে জানা, সূত্র থেকে জানা, 1000-এর উপর অলরেডি রোহিঙ্গাকে তারা রিক্রুট করেছে এবং তারা দেয়ার
গেটিং ট্রেনিং। এই ট্রেনিংটা পাওয়ার পর এখন যখন যুদ্ধক্ষেত্রে রোহিঙ্গা ভার্সাস আরাকানিজদের মধ্যে যখন এই যুদ্ধটা মুখোমুখি করিয়ে দিবে বার্মাররা, এটা ব্রিটিশরা ব্যবহার করেছে 1942-তে রোহিঙ্গা এবং রাখাইনদেরকে পরস্পর লেলিয়ে দিয়েছে, অনেক মানুষ তখন হতাহত নিহত হয়েছে। আমাদের যেটা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে 12 লক্ষ রোহিঙ্গার অবস্থান, যখন ওই পারে রোহিঙ্গারা আরাকানিজদের মুখোমুখি হবে, তাদের ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ, এখন তাদেরকে যখন আরাকানিজদের মুখোমুখি করবে বার্মিজ আর্মি, তখন এই পারে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কি হয়, তারা কিভাবে সেখানে রিয়্যাক্ট করে, সেটার উপরে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার উপরে তখন কিন্তু এক ধরনের একটা বড়সড় শঙ্কার একটা বিষয় তখন সৃষ্টি হয়। জি, এটা তাহলে কিন্তু তো আমাদের তাহলে তো মাথায়- নজর আসলে আরো অনেক বড় করার প্রয়োজনীয়তা আছে, স্ট্র্যাটেজি ঠিক করারও অনেক ব্যাপার আছে। অনেক অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম এবং প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।